দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামির ফাঁসি কার্যকর হয় বাংলাদেশের আইনে অন্তত জেলখানার মধ্যে ফাঁসির নির্ধারিত যে মঞ্চে সেই মঞ্চে কালো কাপড়ে মাথা ঢেকে ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। বিশ্বের কোথাও কোথাও উন্মুক্ত স্থানে ওপেন এটা কার্যকর করার রীতি কোথাও কোথাও রয়েছে, বিভিন্নভাবে রয়েছে, গুলি করে কিংবা নানাভাবে, সেগুলো বলতে চাই না, কারণ আপনারা জানেন এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার, ইউটিউব সেন্সিটিভিটির ব্যাপারও রয়েছে, সেগুলো আলোচনা করার প্রয়োজন বোধহয় নেই। বাংলাদেশে একটা নির্দিষ্ট ওয়ে রয়েছে যেটা জেলখানায় সংগঠিত হয়, এর এই নজিরের বাইরে কখনো কোনো কিছু ঘটেনি। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, যিনি বোধহয় এই মুহূর্তে বয়সের ভারে এতটাই নুজ্জ হয়ে পড়েছেন যে নিজেই নিজেকে স্বাধীনতার ঘোষকও দাবি করেছিলেন। বলছি এলডিপির সভাপতি অলি আহমেদের কথা। তিনি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে ওপেন উন্মুক্ত জায়গায় কার্যকর করা হবে এবং তারা সেটা করবেন। যখন এই কথা বলছেন তখন আরও বেশ মজার আরেকটা কথাও তিনি বলেছেন। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে শেখ হাসিনা দেশে ফেরার পরে সোহরাওয়ার্দী উদ্যানেই এটা হচ্ছে কিনা, এবং বিশেষ করে অলি আহমেদের মতো একজন পীর আউলিয়া যেহেতু এই বক্তব্য দিয়েছেন, সেহেতু সেটাকেই সরকার গ্রহণ করবে কিনা, বাংলাদেশে কোনো রেওয়াজ না থাকলেও এই রেওয়াজ সরকার শুরু করবে কিনা, এবং এই রেওয়াজ শুরু করলে ভবিষ্যতে এই রেওয়াজ কোন দিকে যাবে, আর কোন কোন পদ্ধতি আবিষ্কৃত হবে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এলডিপির সভাপতি অলি আহমেদের কথা, যিনি এবার জোটে নির্বাচন করেও তিনি তার ছেলে কেউই কোনো আসনে বিজয়ী হতে পারেননি। অথচ এর আগে চট্টগ্রামে যে দুই আসনে তিনি নির্বাচন করতেন, সেই দুই আসনে তাকে পরাজিত করা এটা একটা অতি কল্পনার ব্যাপার ছিল। তার বোঝাই যাচ্ছে যে মাথাটা তার বিগড়ে যাওয়ার অন্যতম কারণ তিনি বুঝতে পারছেন যে এলাকায় তার আর ভোট নেই। এলাকায় যখন ভোট নেই, জনপ্রিয়তা নেই, তিনি যখন নিশ্চিত সংসদে যেতে পারছেন না, ঠিক তখনই ভুলভাল কথা বলার ব্যাপার আমরা দেখছি। নিজেই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করছেন, আরও অনেক কিছু বলেছেন। বঙ্গবন্ধু সম্পর্কে এহেন বাজে কথা নেই যা তিনি বলেননি, অথচ বঙ্গবন্ধুর নেতৃত্বেই যুদ্ধ করেছেন এবং যুদ্ধে বেশ ভালো ভূমিকা পালনের জন্য খেতাবপ্রাপ্ত হয়েছেন। অলি আহমেদ এবার যে মন্তব্যটা করলেন, সেই মন্তব্যটা, সেই নিউজটা চোখে আসার পরে আমি বেশ কিছুক্ষণ হেসেছি। আসার পরে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, হতেই তো পারে, এটা হতে পারে, এবং এই রেওয়াজটা চালু হতে পারে উন্মুক্ত স্থানে, সোহরাওয়ার্দী উদ্যানে এই রেওয়াজটা চালু হতে পারে। এই রেওয়াজটা অলি আহমেদরা আজকে যেটা চালু করছেন, আগামীতে 5-10 বছর পরে এই রেওয়াজটা তাহলে কোন দিকে যেতে পারে? সেটা কি সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ থাকবে নাকি অন্য কোথাও ট্রান্সফার হবে? ব্যাপারগুলো আলোচনার ব্যাপার। চলুন আগে তিনি কি বলছেন এটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই শিরোনামটা দেখে নিতে পারেন দেশ রূপান্তরের। সেখানে বলা হচ্ছে হাসিনার ফাঁসি হবে সোহরাওয়ার্দী উদ্যানে, রশি প্রস্তুত কর্নেল অলি। যখন এই কথা বলছেন তখন তিনি আরেকটি মজার কথা বলেছেন, সেই শিরোনামটাও দেখে নিই, তারপরে আমরা একটু আলোচনায় যাই। ইত্তেফাকের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলছেন যে শফিকুর, নাহিদ, মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য। অর্থাৎ বাংলাদেশে 3 পরাশক্তি, জামাতের আমির ডাক্তার শফিক, এনসিপির আহ্বায়ক এবং গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম, এবং শেখ হাসিনার আমলে 501 নম্বর রুমের কাণ্ডে বেশ সমালোচিত হওয়া, পরবর্তীতে 501কে গর্বের প্রতীক হিসেবে ঘোষণা করা মাওলানা মামুনুল হক। এই 3 পরাশক্তি যদি এক হন তাহলে বিএনপি সরকারকে 2 দিনের মধ্যে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব, এই বক্তব্যও তিনি দিয়েছেন।
শেখ হাসিনার ব্যাপারে তিনি কি বলছেন সেটাতে একটু যাই তাহলে। মানে তাদের যেহেতু অনেক ক্ষমতা, এই সরকারকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা যদি থাকে, যে সরকার 2/3 আসনে বিজয়ী হয়েছে, বয়স মাত্র 5 মাস হয়েছে, সেই সরকারকে তুড়ি মেরে উড়িয়ে দিতে যাচ্ছেন, সেখানে শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে মানে রশি প্রস্তুত করে ঝুলিয়ে দেয়া এটা কোনো ব্যাপারই না তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। সিলেটে 11 দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার হওয়া উচিত। উচিত কেন? মানে এত হালকাভাবে বললে তো হবে না, আরও কঠোরভাবে বলতে হবে। তিনি বলেন এই বিচার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটের জামাতা উল্লেখ করে অলি বলেন, তিনি এমন একটি বাংলাদেশ চান যেখানে জবাবদিহি, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। তার ভাষ্য, দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধ হলে তা সম্ভব। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দল নয়, দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক পদক্ষেপের প্রসঙ্গে টেনে তিনি বলেন, দালাল ও চাটুকারদের পরামর্শের পরিবর্তে বিবেকের নির্দেশনা অনুসরণ করতে হবে। অনেক কথা বলেছেন। শেখ হাসিনা সম্পর্কের আলোচনাটাই আমার কাছে এই মুহূর্তে এই ভিডিওতে মুখ্য আলোচনা। তিনি বললেন যে সোহরাওয়ার্দী উদ্যানে এটা হবে। সচেতনভাবেই কি তিনি ইন্টেনশনালি সোহরাওয়ার্দী উদ্যানের কথা বললেন? একজন বীর মুক্তিযোদ্ধা, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনি বললেন যে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনাটা ঘটানো হবে কিংবা ঘটানো উচিত। সোহরাওয়ার্দী উদ্যান কেন? সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক রেসকোর্স ময়দান, সেই কারণে এই রেসকোর্স ময়দানে আমরা দেখেছিলাম 7ই মার্চ বঙ্গবন্ধুর তর্জনী কেঁপে উঠেছিল এবং স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়েছিল। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা এসেছিল। সেই ঐতিহাসিক ব্যাপারটাকে মানে এই পর্যায়ে নিয়ে যেতে চান, ইতিহাসের চাকা আরেকটু পেছনে উল্টিয়ে, যে সোহরাওয়ার্দী উদ্যানকে আমরা যে রেসকোর্স, ঐতিহাসিক রেসকোর্স ময়দান হিসেবে চিনি, সেখানে এক সময় ঘোড়দৌড় হতো, মানে ঘোড়ার দৌড় হতো, ওই ইতিহাসে নিয়ে যেতে চান। আমাদের যে একটা অসাধারণ ইতিহাস রয়েছে 7ই মার্চ, সেটাকে অতিক্রম করে তিনি আরও পুরাতন দিকে নিয়ে যেতে চান এবং সেখান থেকে আরও প্রাগৈতিহাসিক যুগে নিয়ে গিয়ে হয়তো রাজাদের আমলের মানে সিনেমাটিক ব্যাপার আনতে চান, যে উন্মুক্ত ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে ওই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে যেমন লাখো মানুষের জমায়েত হয়েছিল, তেমন লাখো মানুষের জমায়েত হবে, টেলিভিশনে টেলিকাস্ট করা হবে। শেখ হাসিনার জন্য একটা লম্বা ফাঁসির দড়ি আসমান থেকে ঝুলে নিচে আসবে, সেই দড়িতে তাকে তার ব্যবস্থা করা হবে। ব্যাপারটা কি সোহরাওয়ার্দী উদ্যানকে ইন্টেনশনালি বললেন? বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানকে তিনি মানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যাকে সেখানেই শায়েস্তা করা হবে, এভাবেই তিনি ভাবছেন? ভাবতে পারেন, তার স্বাধীনতা রয়েছে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটা বয়সসীমা থাকা উচিত বিভিন্ন কাজের। রাজনীতিতেও অবসর নেয়ার একটা কালচার বোধহয় খুবই থাকা উচিত। আমার মনে হয় যে তার মানে বেশ বয়স হয়েছে, এখন আর তিনি পেরে উঠছেন না বলে নিজেই নিজেকে স্বাধীনতার ঘোষক ভাবছেন। এবং যে কথাটা বললেন, যে কারণে আলোচনাটা করছি, আজকে আপনার ক্ষমতা আছে, আপনি শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে ওই ব্যবস্থা করতে পারেন। কিন্তু এই রেওয়াজ যদি আপনি শুরু করেন, আপনি কি ভেবে দেখেছেন? আপনি হয়তো বেঁচে থাকবেন না, আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আপনার যারা ভবিষ্যৎ প্রজন্ম, আপনার দলের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কপালে কি শনির দশা নেমে আসতে পারে কোনো একটা সময় ইতিহাসের ধারাবাহিকতায়। কারণ আজকে আপনি যে কর্মটা করছেন, তারা যদি জীবনে কখনো যদি শক্তিশালী হয়ে যায়, যেমন এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগ 21 বছর পরে ফিরে এসেছে, কিংবা ধরে নিন আওয়ামী লীগের কথা বাদ দেন, আপনি যাদেরকে যেটা করছেন, আগামীতে আপনার তো নতুন শত্রু হতে পারে। সেই নতুন শত্রু ক্ষমতায় এসে যদি ওই উদাহরণটাকে আরও বেশি নগ্নভাবে মানে কি বলবো প্রয়োগ করতে চায়,
তাহলে তো তারা বলতেই পারে এই মানে অলি আহমেদের বিচার, আচ্ছা ওটা সোহরাওয়ার্দী উদ্যানে না, এটা মানে পথে ঘাটে যেখানে সেখানে হবে। এরকমটা কালচার বাংলাদেশে রাজনীতিতে চালু হোক। প্রতিহিংসার কালচারটা, যে কালচারটা ডক্টর ইউনূস এই আপনাদের মাঝে প্রতিষ্ঠিত করে গেছেন, আপনাদের ধমনীতে একেবারে গেঁথে দিয়েছেন, আপনাদেরকে বিল্ট ইন একটা সফটওয়্যার দিয়ে দিয়েছেন, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা, একে মারো ওকে মারো, মব করো, মানে কবর রচনা করো, ছুঁড়ে ফেলো, এই যে ভাষাগুলো, আর সাউমাউ তো রয়েছে, সাউমাউ ভাষাগুলো যেভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই ভাষাতেই কি আপনারা আগামীকে পরিচালিত করতে চান? মানে আগামীকালও তো আগামীকালকে যদি আপনি এভাবেই পরিচালনা করতে চান, তাহলে আগামী পরশু দিন যে ইটটি আপনি ছুঁড়ছেন, সেই ইটটি পাটকেল হয়ে যখন আপনার দিকে ফিরে আসতে চাইবে একই ভঙ্গিতে কিংবা আরও 100 গুণ তেজোদ্দীপ্ত হয়ে, তখনকার অবস্থাটা কি একবার কল্পনা করে এসব কথা বলেন? আমার মনে হয় যে রাজনীতিতে শিষ্টাচার, পরমত সহিষ্ণুতা, মানে সৌহার্দ্য অবস্থা, ইনক্লুসিভ পরিবেশ, এই ব্যাপারগুলো চিরতরে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। একজন মানুষের মানে আদালতে বিচার হয়েছে, তার শাস্তি হয়েছে, সেই বিচারটা সর্বোচ্চ আদালতে যাবে, আপিল বিভাগে যাবে, সেখানেও যদি সেই মানে কি বলবো সিদ্ধান্তটা অক্ষুণ্ণ থাকে, তাহলে তার একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসে আপনি না আগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আপনি সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত স্থানে এটা করবেন এই ঘোষণা দিয়ে দিলেন। মানে আপনি আয়ামে জাহিলিয়াতের যুগের চাইতেও বড় একটা ফ্যাসিবাদের যুগ তৈরি করতে চান, অথচ আপনি আমি সবাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে গালি দিচ্ছি। আসলে ফ্যাসিজমের সংজ্ঞাটা কি? ফ্যাসিজমের সংজ্ঞাটা আমাদের বোধহয় নতুন করে বুঝতে হবে, নতুন করে জানতে হবে, নতুন করে সংজ্ঞা তৈরি করতে হবে যে ফ্যাসিজমের সংজ্ঞা আসলে কি। ফ্যাসিস্ট কি শুধুমাত্র শেখ হাসিনা, শেখ হাসিনার কর্মকাণ্ড, নাকি শেখ হাসিনা পরবর্তী আরও বেশি ফ্যাসিজমের চিত্র আমরা এরই মাঝে দেখে ফেলেছি? তার মানে এই না যে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার সরকার দুধে ধোয়া তুলসী পাতা, তার গুণগান করতে হবে, তার নামে তসবি টিপতে হবে, তার নামে জিকির করতে হবে, ভুলেও না, কখনোই না। কিন্তু তার মানে এই না যে আপনি এই ধরনের মানে উদ্ভট কথাবার্তা বলবেন, যে কথাবার্তা মানে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসতে পারে। একবারও ভাবছেন না যে আপনি যে প্রতিহিংসার চর্চা আজকে করতে চাচ্ছেন, সেই প্রতিহিংসার চর্চা আপনার পরবর্তী প্রজন্ম আরও বেশি করে করবে। তখন কি হবে? এই দেশটাকে কি এই প্রতিশোধের দেশ হিসেবেই তৈরি করতে চান? এই জন্যই কি আপনি মানে যে বীর মুক্তিযোদ্ধা, আপনি মানে বীরত্বপূর্ণ আপনার যে অংশগ্রহণ, এই দেশটাকে স্বাধীন করার পেছনে আপনার যে অবদান, এই জন্যই কি এই দেশটাকে স্বাধীন করেছিলেন আপনারা? এই প্রজন্ম তো তাহলে সেই প্রশ্ন করবে যে আপনারা এই হিংসার চাষাবাদ করার জন্যই দেশকে স্বাধীন করেছিলেন। আইনের পরিকাঠামোই যদি যাওয়া যায় যে প্রত্যেকটা আসামির, প্রত্যেকটা সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত আসামিরও তার অধিকার মানে তার অধিকার রয়েছে সর্বোচ্চ অধিকার ভোগ করার, সেটা দেওয়ার তো প্রশ্নই আসে না। আপনি এই উদ্ভট যুক্তি করছেন, যুক্তি সামনে আনছেন এবং ইন্টেনশনালি সম্ভবত আপনি সোহরাওয়ার্দী উদ্যানের নাম বলছেন, যে সোহরাওয়ার্দী উদ্যান ইতিহাস থেকে মুছে ফেলতে চান আপনারা অনেকেই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।